বন্ধুরা, সিনেমার রহস্যময় জগতে আপনাদের স্বাগত। আজ আমরা মিসিং ওয়ান নামের এক কোরিয়ান ছবির এক্সপ্লেনেশন করব। এটি শুধু একটি থ্রিলার নয়, বরং ন্যায় বিচার, প্রতিশোধ আর আত্মত্যাগের এক তীব্র গাথা, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে অপ্রত্যাশিত মোড়, আর প্রতিটি চরিত্রই বহন করে চলেছে গভীর এক যন্ত্রণা। তৈরি থাকুন, কারণ এই গল্প আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আইনের সীমাবদ্ধতা আর মানুষের অদম্য জেদ কিভাবে এক বিন্দুতে এসে মিশে যায়। চলুন শুরু করা যাক সেই টান টান উত্তেজনার কাহিনী। মুভির শুরুতে আমরা আদালতের একটি পরিবেশ দেখতে পাই। সেখানে একজন অভিযুক্ত খুনির বিচার কার্য চলছে, যার বিরুদ্ধে 7 জন মানুষকে হত্যার গুরুতর অভিযোগ রয়েছে। তবে এতগুলো নৃশংস হত্যাকাণ্ড ঘটনা সত্ত্বেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো জোরালো প্রমাণ নেই, অর্থাৎ তাকে হাতে নাতে ধরা যায়নি বা তার অপরাধের অকাট্য কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। কিন্তু সেই যেহেতু একমাত্র সন্দেহভাজন ব্যক্তি, এই সীমাবদ্ধ প্রমাণের ভিত্তিতে বিচারক তাকে 15 বছরের কারাদণ্ড প্রদান করেন, কারণ মৃত্যুদণ্ড দেওয়ার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ বিচারকের হাতে ছিল না। এই রায় ঘোষিত হওয়ার পরপরই আদালতে উপস্থিত নিহতদের স্বজনরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই ব্যক্তি তাদের প্রিয়জনের খুন করেছে, এবং এতগুলো হত্যার বিপরীতে মাত্র 15 বছরের জেল সাজা তাদের কাছে মোটো গ্রহণযোগ্য মনে হয় না। এই খবর শুনে সেখানে উপস্থিত সকলে প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে, এমনকি একজন পুলিশ অফিসার তো নিজের হাতে তাকে মেরে ফেলতে উদ্যত হন। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই বিচারিক রায় কেবল সাধারণ মানুষই অসন্তুষ্ট নয়, বরং আইনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও হতাশ। আসলে আইনের নিজস্ব সীমাবদ্ধতা থাকে, তারা চাইলেও অনেক কিছু করতে পারে না। এরপর আদালতের পরবর্তী দৃশ্যে আমরা এক ছোট্ট মেয়েকে দেখতে পাই, যার বাবাকে এই ব্যক্তি হত্যা করেছে বলে অভিযোগ। সেই বাবা ছিলেন একজন পুলিশ অফিসার, এবং যে পুলিশ অফিসারটি কিছুক্ষণ আগে খুনিকে মারতে ছুটে গিয়েছিলেন, তিনি ছিলেন নিহত পুলিশ অফিসারের ঘনিষ্ঠ বন্ধু। এই গভীর বন্ধুত্বের কারণেই তিনি এই রায় ক্ষুব্ধ হয়ে খুনির উপর আক্রমণ করার চেষ্টা করেছিলেন। এমনকি বন্ধুর মৃত্যুর পর এই ছোট্ট মেয়েটির দায়িত্বও তিনি নিজের কাঁধে তুলে নেন। এরপর গল্পের সূত্র ধরে 15 বছর সময় পেরিয়ে যায়। ঠিক আজই সেই খুনি তার 15 বছরের কারাদণ্ড শেষ করে জেল থেকে মুক্তি পেয়েছে। যখন তাকে সাজা দেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 20 বছর, অর্থাৎ সে এখন 35 বছর বয়সের একজন তরুণ। তার জীবনের অর্ধেকের বেশি অংশ এখনো বাকি। যখন সেই লোকটি কারাগার থেকে বের হয়, তখনই আমরা দেখতে পাই সে পুলিশ বন্ধু, অর্থাৎ বর্তমানে একজন অভিজ্ঞ পুলিশ অফিসার, তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন, কারণ তার অটল বিশ্বাস তার বন্ধুকে এই লোকটাই খুন করেছে, এবং আদালত তাকে যে শাস্তি দিয়েছে তা যথেষ্ট নয়। তার মতে এই খুনি আরও কঠোর শাস্তি, এমনকি ফাঁসি পাওয়ার যোগ্য। কিন্তু খুনি বারবার এই অভিযোগ অস্বীকার করে বলে, আমি তোমার বন্ধুকে হত্যা করিনি। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই লোকটা কি সত্যি খুন করেনি? পুলিশের বা আইনের কোথাও কি কোনো ভুল হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এর উত্তর আমরা সিনেমার বাকি অংশে ধীরে ধীরে জানতে পারবো। পরের দৃশ্যে আমরা হিজু নামের একটি মেয়ের পরিচয় পাই। 15 বছর আগে আমরা যে ছোট্ট শিশুটিকে আদালতে দেখেছিলাম, সেই শিশুটি এখন হিজু, যে অনেকটাই বড় হয়ে গিয়েছে। হিজু খুবই পরোপকারী একটি মেয়ে। সে তার আশেপাশে মানুষদের সবসময় সাহায্য করে বেড়ায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হিজুর বাবা মারা যাওয়ার পর তার মা দ্বিতীয় বিয়ে করেছেন, যে কারণে হিজু বর্তমানে একা থাকে। হিজু বর্তমানে পুলিশ ডিপার্টমেন্টে একজন সোর্স বা তথ্যদাতা হিসেবে কাজ করে, এবং দিনের বেশিরভাগ সময় গান শুনে কাটায়। গান তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। যেহেতু হিজুর বাবা এই পুলিশ স্টেশনের একজন অফিসার ছিলেন, তাই এই থানার সবাই হিজুকে খুব আদর করে, ভালোবাসে, এবং সিনিয়র অফিসাররা তাকে নিজেদের মেয়ের মতো স্নেহ করে। অন্যদিকে সেই খুনি জেল থেকে বেরিয়ে যেন কাউকে খুঁজতে শুরু করে। এদিকে ডিটেকটিভ ডি তার কিছু লোককে সেই খুনির পেছনে লাগিয়ে দেন, যাতে তার বিরুদ্ধে আরও জোরালো প্রমাণ সংগ্রহ করা যায় এবং তাকে বিচারের মুখোমুখি করে মৃত্যুদণ্ড দেওয়া যায়। ডিটেকটিভ বিশ্বাস করেন যে জেল থেকে বেরিয়েই সে আবার খুন করা শুরু করবে, আর তখন তাকে হাতে নাতে ধরে তিনি ফাঁসি কার্যকর করবেন। এরপর আমরা দেখি ডিটেকটিভ তার একজন জুনিয়রকে 15 বছর আগে এই খুনি কিভাবে হত্যাকাণ্ড ঘটাতো তার বর্ণনা দিতে থাকেন। এই খুনি মূলত মানুষের হাত পা বেঁধে তাদের উপর নির্যাতন চালাতো, মেয়েদের ধর্ষণ করত, তারপর তাদের হত্যা করত, এবং পরিশেষে তাদের গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে ফাঁসি দিত। এদিকে আমরা দেখি সেই খুনি একজন কলগার্লের কাছে যায়, কিন্তু এই দুশ্চরিত্র লোকটি কলগার্লকে টাকা দিয়ে তাকে প্রচন্ড নির্যাতন করতে থাকে। পরে অবশ্য সে মেয়েটিকে হত্যা না করে ছেড়ে দেয় এবং একজন ড্রাইভারের মাধ্যমে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। সে অনুযায়ী আমরা মেয়েটিকে গাড়িতে দেখতে পাই, কিন্তু তখন এই গাড়ির ড্রাইভার প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। ঠিক সেই মুহূর্তে তার পাশে অন্য একজন লোক এসে দাঁড়ায় এবং কোনো কথা না বলে ড্রাইভারের গলায় ছুরি চালিয়ে দেয়। ড্রাইভারকে হত্যা করার পর সে লোক গাড়িতে থাকা মেয়েটিকেও খুন করে। এই পুরো ঘটনাটি হিজু দূর থেকে লুকিয়ে দেখছিল। এখানে আমাদের মনে প্রশ্ন জাগে, হিজু এখানে কি করছিল? হিজু এখানে এসেছিল এই দুজনকে, অর্থাৎ এই কলগার্ড এবং ড্রাইভারকে হত্যা করতে, যাতে এই খুনের দায় সে খুনির উপর চাপানো যায়। এর ফলে তাকে আবার গ্রেপ্তার করা হবে
এবং মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর হিজু তার বাবার হত্যার ন্যায় বিচার পাবে। কিন্তু হিজু এই কাজ করার আগেই অন্য কেউ এসে এই দুজনকে খুন করে ফেলে। হিজু তখন ভাবতে থাকে, এই লোকটা আবার কে, আর সেই কেন বা এই দুজনকে খুন করলো? তাহলে কি তারও কোনো আত্মীয়কে সেই খুনি মেরেছিল এবং সেও কি একই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল? যাই হোক, পরের দিন আমরা দেখি এই দুই খুনের দায়ে সেই খুনিকে, যার নাম জিবিউন, আবারও গ্রেপ্তার করা হয়। কিন্তু সেই খুনি বা জিবিউন গোয়েন্দার কাছে বারবার জিজ্ঞাসা করে, আমি কি করেছি, আমাকে কেন ধরে এনেছেন, আর আমি যদি খুন করে থাকি আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? কাল রাতে তো আমি হোটেল রুমের বাইরেও বের হইনি, আপনারা সিসি ক্যামেরা চেক করে দেখুন, তাহলে আমি কিভাবে দুটো খুন করলাম? ডিটেকটিভ তখন নীরব হয়ে যান, কারণ তার কাছে জিবিউনের বিরুদ্ধে গত রাতে এই দুটো খুন করার কোনো প্রমাণ নেই। এ কারণে ডিটেকটিভ তার রাগ আর নিয়ন্ত্রণ করতে না পেরে জিবিউনের বুকে একটা লাথি মেরে বলেন, ওকে ছেড়ে দাও। যাই হোক, এরপর জেল থেকে জিবিউন যখন চলে আসছিল তখন রাস্তার মধ্যে তার হিজুর সঙ্গে ধাক্কা লাগে। তখন জিবিউন হিজুকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়। হিজু কিছু না বুঝে সে হাত বাড়িয়ে দেয় এবং তা ধরে উঠে দাঁড়ায়, কিন্তু তখনই তার মনে পড়ে এটাই তো সেই খুনি। আর তখন হিজুর নিজের হাতের উপর প্রচন্ড ঘৃণা হতে শুরু করে। আমি ভেবেছিলাম সে হয়তো হাতটা কেটেই ফেলবে, কিন্তু সে অনেকক্ষণ ধরে হাতটা পরিষ্কার করতে থাকে। অন্যদিকে আমরা দেখি ডিটেকটিভ ডি তার তদন্ত আবার নতুন করে শুরু করেন। এবার তিনি ভিন্নভাবে এগোতে চান। তিনি তার একজন সহকর্মীকে এমন একজন লোকের তথ্য বের করতে বলেন যার তথ্যের ভিত্তিতে 15 বছর আগে জিবিউনকে বা সেই খুনিকে গ্রেপ্তার করা হয়েছিল। ডিটেকটিভ মনে করেন 15 বছর আগে যে জিবিউনের বিরুদ্ধে আদালতে তথ্য দিয়েছিল সেই কারণে হয়তো জিবিউন এখন সেই লোকটিকে মারতে যাবে বা মারার চেষ্টা করবে, আর তখন তাকে হাতে নাতে ধরতে পারলে একবারে ফাঁসি দেওয়া যাবে। এর পরের দৃশ্যে আমরা দেখি হিজু রাতে তার মাকে দূর থেকে দেখার জন্য গিয়েছে। সে দেখতে পায় প্রতি রাতের মতো আজও তার সৎ বাবা অর্থাৎ সেই লোকটি তার মাকে নির্যাতন করছে। কিছুক্ষণ পরে দেখা যায় লোকটি সেখান থেকে বাইরে বেরিয়ে এসেছে, আর তখন হিজু সেই লোকটির উপর ইট দিয়ে আক্রমণ করে এবং তাকে সেখানেই হত্যা করে ফেলে। এরপর সেই লাশটিকে পার্কের মধ্যে ফেলে দেয়। এখানে হিজুর উদ্দেশ্য হচ্ছে এই খুনের দায় সেই খুনির উপর চাপিয়ে তাকে গ্রেফতার করাবে এবং তার ফাঁসির ব্যবস্থা করবে। কিন্তু ঠিক সেই সময় জিবিউন হঠাৎ খেয়াল করে কেউ তাকে অনুসরণ করছে। এরপর জিবিউন সেই লোকটিকে তাড়া করতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও জিবিউন সেই লোকটিকে ধরতে পারে না। এরপর আমরা দেখতে পাই যে লোকটি জিবিউনকে অনুসরণ করছিল সে আর কেউ নয়, সে ছিল হিজু নিজেই। এরপর হিজু তার ঘরে ফিরে যায়। এখানে আমরা দেখতে পাই হিজু কিন্তু জিবিউনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গবেষণা করছে, অনেক প্রমাণ জোগাড় করেছে। সে খুনি কয়জনকে খুন করেছে, কিভাবে খুন করেছে, কি দিয়ে খুন করেছে, এসব খবরের কাগজে তার বাড়ি ভর্তি। অন্যদিকে ডিটেকটিভ একজন নতুন মানুষ খুন হওয়ায় জিবিউনকে গ্রেফতার করতে চান, অর্থাৎ বুঝতে পারছেন হিজুর সৎ বাবাকে হিজুই মেরেছে, কিন্তু সবাই জিবিউনকে গ্রেফতার করতে চায়। এই জন্য সে সিনিয়র অফিসারের কাছ থেকে অনুমতি নেয়, কিন্তু সিনিয়র তখন বলেন তাকে গ্রেপ্তার করার মতো পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে নেই, তুমি কিভাবে তাকে প্রমাণ ছাড়া গ্রেপ্তার করতে পারো? অন্যদিকে আমরা একজন সিরিয়াল কিলারকে দেখতে পাই যে জিবিউনকে খুন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখন আপনাদের এই লোকটির সম্পর্কে বলা যাক। এই লোকটির নাম মিনসু। জিবিউন আর এই মিনসু দুজনেই ছোটবেলায় খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে খাওয়া দাওয়া করত, গোসল করত, এমনকি ঘনিষ্ঠতার চরম পর্যায়েও ছিল, অর্থাৎ অনেক ঘনিষ্ঠ বন্ধু। তাদের দুজনেরই একই রকম নেশা ছিল, খুন করা, এবং তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা ছিল যে কে কত বেশি খুন করতে পারে। তাদের প্রথম খুন করাটা শুরু হয়েছিল ইঁদুর বিড়াল দিয়ে, এরপর কুকুর, এরপর আরো বড় প্রাণী, আর তারপর তারা মানুষ খুন করা শুরু করে। কিন্তু এদের মধ্যে পরে ঝামেলা শুরু হয় যখন তারা দুজনে একটি মেয়েকে পছন্দ করা শুরু করে। যেহেতু জিবিউন একজন সিরিয়াল কিলার, সেই মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং মেরে ফেলে। এই ঘটনায় মিনসু অর্থাৎ তার বন্ধু অনেক বেশি কষ্ট পায়, আর এই কারণেই সে 15 বছর আগে পুলিশকে জিবিউনের ব্যাপারে সকল তথ্য জানিয়ে দিয়েছিল। এর ফলে জিবিউন পুলিশের কাছে ধরা পড়ে এবং আদালতে সেই সাক্ষী দিয়েছিল, যার কারণে জিবিউনের 15 বছর জেল হয়েছিল। কিন্তু এত কিছুর পরও মিনসুর রাগ কমেনি, কারণ সে চায় জিবিউনের ফাঁসি হোক বা তাকে একেবারে শেষ করে দেওয়া হোক। আর এই কারণে জেল থেকে বের হওয়ার পর মিনসু সিদ্ধান্ত নিয়েছে সে নিজের হাতে জিবিউনকে খুন করবে এবং তার প্রেমিক হত্যার প্রতিশোধ নেবে। প্রেমিকা বললে ভুল হবে, মোট কথা সে পছন্দ করতো আর কি। যাই হোক, এ কারণে জিবিউন যার সঙ্গে দেখা করত মিনসু তাকেই খুন করত, সেটা হোক কোনো পতিতা বা কোনো ড্রাইভার। এই হত্যাকাণ্ডগুলোর পেছনে দুটি কারণ ছিল। প্রথমত জিবিউনের প্রতি তার ঘৃণা, দ্বিতীয়ত জিবিউন যাদের সঙ্গে মিশবে যদি তারাই মারা যায় তাহলে এই দায়টা জিবিউনের উপর আসবে এবং জিবিউনকে জেলে নিয়ে যাওয়া হবে। কিন্তু তার কোনো পরিকল্পনা সফল হয় না। এজন্য বিরক্ত হয়ে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মূল্যে জিবিউনকে নিজের হাতে খুন করবে। এখানে একটি বিষয় হলো এই দ্বিতীয় কিলারকে কিন্তু এই সিনেমা অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি কি হবে সেটাই চিন্তার বিষয়।
বুঝতেই পারছেন, দুইজন পেশাদার সিরিয়াল কিলার একে অপরকে খুন করার চেষ্টা করবে। এটা কেমন মজার একটি ব্যাপার, এক ভয়ঙ্কর লড়াই। যাই হোক, জীবন যখন তার রুমে ছিল তখন সে কোনোভাবে জানতে পারে যে তাকে খুন করার জন্য কেউ চলে এসেছে। আর আমরা তো জানি এটা মিনসু এসেছে। মিনসু ঘরে ঢুকে পড়ে আর জিবিউন এটা টের পেয়ে যায়। যখনই মিনসু জীবনের বিছানায় কাছে আসে তাকে খুন করতে চায়, তখনই দেখতে পায় জিবিউন বিছানায় নেই, সে ওখান থেকে লুকিয়ে পড়েছে। এরপর মিনসু ওয়াশরুমের দিকে এগিয়ে যায়, আর যখনই সে ওয়াশরুমে গেট খুলতেই যাবে অর্থাৎ হাত বাড়াবে, তখনই জিবিউন দরজার ওপাশ থেকে একটি ছুরি ঢুকিয়ে দেয়। এখানে ছুরিটি মিনসুর হাতে ঢুকে গেছে। তারপরও মিনসু কোনো রকম আওয়াজ করে না, কারণ আওয়াজ করলেই জিবিউন নিশ্চিত হয়ে যাবে যে কেউ তাকে খুন করতে এসেছে। কিন্তু এদিকে জিবিউন সেই ছুরিটি আস্তে আস্তে ঘোরাতে শুরু করে, আর বাইরে থাকা মিনসু অনেক বেশি কষ্ট পায় কিন্তু কোনো শব্দ করে না। আর তারপর সে তার মাথাটা আস্তে আস্তে দরজার দিকে নিয়ে যায়। ঠিক তখনই জিবিউন তার মাথা বরাবর একটি ছুরি ঢুকিয়ে দেয়, আর অল্পের জন্য মিনসুর চোখ বেঁচে যায়। কিন্তু সে সময় কে একজন জিবিউনের দরজায় এসে নক করে, আর ইনি হচ্ছেন ডিটেকটিভ ডি। মেইন গেটে আওয়াজ পেয়ে মিনসু তখন আরেকটা দরজার পেছনে লুকিয়ে পড়ে, আর ডিটেকটিভ ডি ভেতরে এসে জিবিউনকে জিজ্ঞেস করেন, সারাদিন তুই কোথায় ছিলি? তখনই জিবিউনের চোখ দরজার দিকে যায়, আর সে দেখতে পায় মিনসু তাকে খুন করার জন্য চলে এসেছে। আবার ডিটেকটিভ ডিও এই বিষয়টা সন্দেহ হয় যে পেছনে কেউ একজন আছে, আর তখনই সে একটি বন্দুক বের করে পেছনের দিকে তাক করে, কিন্তু এই সুযোগে মিনসু সেখান থেকে পালিয়ে যায়। এরপরে কাহিনীতে দেখানো হয় হিজু তার মায়ের সাথে দেখা করতে গিয়েছে, কিন্তু অনেকক্ষণ দরজায় নক করার পরেও তার মা দরজা খোলেন না। আর দরজা না খোলার কারণে সে সোজা দরজা ধাক্কা দিয়ে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে সে দেখতে পায় তার মা আর বেঁচে নেই, তার মা আত্মহত্যা করেছেন। ডিটেকটিভ ডি যখন এই খবরটা জানতে পারেন, তার কাছে মনে হয় জিবিউনি হয়তো মেরে আত্মহত্যার নাটক সাজিয়েছে। এই কারণে তিনি জিবিউনকে অনেক মারেন। আর আরেকটি কারণ হচ্ছে জিবিউন যদি হিজুর বাবাকে না মারত তাহলে আজকে হিজুর মায়ের এমন অবস্থা হতো না, বা সে আত্মহত্যা করতো না। যাই ঘটুক না কেন, হিজুর মায়ের মৃত্যুর পর হিজু আরও বেশি একা হয়ে যায়। এবার হিজু জীবনকে শেষ করে দেওয়ার জন্য আরও বেশি মরিয়া হয়ে ওঠে। এরপর সে সমস্ত তথ্য জোগাড় করার জন্য আবার গবেষণা শুরু করে। হিজু এখানে গবেষণা করার পর যেটা দেখতে পায় সেটা হচ্ছে এতদিন যে কটা খুন হয়েছে তার মধ্যে দুই ধরনের প্যাটার্ন রয়েছে। একটা প্যাটার্ন হচ্ছে ছুরির আঘাতে খুন করা, আর আরেকটা প্যাটার্ন হচ্ছে গলায় আঘাত করে খুন করে গলায় কুকুরের বেল্ট পরিয়ে দেওয়া। এর মানে হচ্ছে এতদিন যে খুনগুলো হয়েছে অর্থাৎ সিরিয়াল কিলিংগুলো হয়েছে এখানে আসলে একজন মানুষ করেনি, দুজন মানুষ করেছে। পুলিশ ডিপার্টমেন্টের সোর্স হিসেবে কাজ করত, তার থানায় প্রবেশাধিকার ছিল। এ কারণে থানা থেকে তার তথ্য খুঁজে বের করতে তেমন কোনো সমস্যা হয় না। সে পুলিশ স্টেশন থেকে সমস্ত তথ্য খুঁজে বের করে ফেলে, আর তারপর সে মিনসুর জন্য একটি কুকুরের বেল্ট কিনে। এত কিছু থাকতে কুকুরের বেল্ট কেন কিনেছে বুঝতে পারছেন, কারণ জিবিউনের খুন করার স্টাইল হচ্ছে কুকুরের বেল্ট গলায় পরিয়ে দেওয়া। এদিকে দেখা যায় ডিটেকটিভ ডি 15 বছর আগে যে জিবিউনের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল অর্থাৎ মিনসু, তার ব্যাপারেও তথ্য বের করতে বলেন। এর সাথে জিবিউন এবং মিনসু দুজনের পেছনেই পুলিশ লাগিয়ে দেন যাতে তারা পালাতে না পারে। অন্যদিকে জিবিউন মিনসুকে খুঁজতে খুঁজতে তার দোকানে চলে যায়। এখানে লক্ষ্য করুন, জিবিউনকে কিন্তু মিনসুর দোকানের ঠিকানা হিজুই সিস্টেমে জানিয়েছিল। জিবিউন গিয়ে যদি মিনসুকে খুন করে তাহলে তাকে হাতে নাতে ধরে ফাঁসি দেওয়া যাবে, কিন্তু জিবিউন যেটা করে সে মিনসুকে গিয়ে হুমকি দেয় এবং বলে, দেখ তুইও কিলার আমিও কিলার, দুজনে ডেঞ্জারাস। সমাজে দুজন ডেঞ্জারাস মানুষ যদি ফাইট করে তাহলে ক্ষতি ওই দুজনেরই হয়। তো তুইও আমার সামনে পড়িস না, আমিও তোর সাথে লাগবো না। তবে কোনোদিন যদি তুই আর আমি সামনে পড়ি ওইটা হয় তোর নয়তো আমার শেষ দিন হবে। আর এদিকে আমরা দেখতে পাই হিজু মিনসুর বাসায় যায়, আর তার কাছে ছিল এক ট্রাক কাচের বোতল। তারপর রাতের দৃশ্যে আমরা দেখি যেখানে মিনসু তার ঘরে ঢুকে লাইট জ্বালানোর চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরও লাইট জ্বলছিল না। এরপর লাইট জ্বালাতে না পেরে সে সামনের দিকে এগোয়, কিন্তু সামনে এগোতে বুঝতে পারে তার পায়ের নিচে অনেকগুলো কাচের টুকরা এবং পায়ে কাচের টুকরা ঢুকে গেছে। কিন্তু মিনসু কিছু বুঝে ওঠার আগেই একটা কারেন্টের তার সে পানিওয়ালা কাচের উপর ছুড়ে মারে, আর এই ফলে যেটা হয় মিনসুর শকে সে কাচের উপর পড়ে এবং ওখানে নাক মুখ দিয়ে কাচ ঢুকে। আর তার পরের দিন জীবন দেখতে পায় যে তার বিছানার উপর একটি লাশ বাঁধা রয়েছে, পুরো র্যাপিং করা, আর গলায় কুকুরের বেল্ট বাঁধা রয়েছে। সেটা দেখে সে অবাক হয়ে যায়, এটা তো আমার মারার স্টাইল। কিন্তু সে যখন খুলে দেখে তখন বুঝতে পারে এটা মিনসুর লাশ। আসলে যা হয়েছে, হিজু মিনসুকে মেরে জিবিউনের ঘরে লাশটা রেখে গেছে যাতে মিনসুকে হত্যার দায় জিবিউনের উপর চাপানো যায় এবং তাকে ফাঁসানো যায়। জীবন যখন মিনসুর লাশ দেখে তখন তো শক হয়ে যায়, আর তখন স্টেশন থেকে হঠাৎ করে হিজু একটি ছুরি নিয়ে জিবিউনের পেটে আঘাত করে এবং সেই ছুরিটা তার পেটে ঢুকিয়েও দেয়। জিবিউনকে এখানে কোনো রকম পাল্টা জবাব দেওয়ার সুযোগ দেয় না, আর তারপর একটি কুকুরের বেল্ট দিয়ে হিজু
জীবনের গলায় জোরে ফাঁস দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এবং সেখান থেকে চলে যায়, যাতে পুলিশ এসে দেখতে পায় যে জীবন এখানে রয়েছে এবং মিনসুকে সেই মেরেছে। আর তারপর তাকে গ্রেফতার করে নিয়ে যাবে এবং হাতে নাতে প্রমাণ সহ যেহেতু ধরা হয়েছে তাকে ফাঁসি দেওয়া হবে। হিজু শান্তিতে সেখান থেকে চলে যায়। তারপর পুলিশকে জানিয়ে দেয় যে অমুক জায়গায় হত্যা হয়েছে। আর তখনই পুলিশ জীবনের রুমের দিকে আসতে থাকে। কিন্তু আমরা জানি পুলিশ যেটা করে, ওরা কোথাও যাওয়ার আগে সাইরেন বাজিয়ে দেয়। আর সাইরেনের কারণে পুলিশ আসার আগে জিবিউনের জ্ঞান ফিরে আসে আর সে দ্রুত পাশের একটা রুমে লুকিয়ে পড়ে। পুলিশ রুমে এসে জিবিউনকে অনেক খোঁজে, কিন্তু পাশের রুমে ওরা দুজনকে আহত অবস্থায় পায়। পুলিশ তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সে তখন যে একজন আহত মহিলা ছিল তার জ্ঞান ফিরে আসে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। এরপর আমরা দেখি ডিটেকটিভ যখন সে হোটেলের পাশের রুমে যায়, সে বিছানার নিচে আরেকটি লাশ দেখতে পায়। মহিলার স্বামী না? তাহলে ওটা কে? আসলে অ্যাম্বুলেন্সে মহিলার স্বামী সেজে আবার পালিয়ে যাচ্ছে জিবিউন। তো সেই মহিলা যখন বলেন এটা আমার স্বামী না, আমার স্বামীকে নিয়ে এসো, তখন এই জিবিউন অ্যাম্বুলেন্সে থাকা লোকটার মাথায় আঘাত করে এবং সেই মহিলাকে মেরে ফেলে, মানে আরো দুটো খুন করে। আর এই ঘটনার পর পুলিশ ডিপার্টমেন্টের মাথা আরো খারাপ হয়ে যায় এবং পুলিশ ডিপার্টমেন্টের যে প্রধান রয়েছে সে বলে যে কোনো মূল্যে ওকে গ্রেপ্তার করো, ওকে দেখা মাত্রই গুলি করবে। আর এদিকে দেখা যায় হিজু কক্সবাজার ছুটিতে আসার জন্য তৈরি হতে থাকে, কারণ অবশেষে সে তার বাবার খুনিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে, তাও আবার প্রমাণ সহ। কিন্তু হিজুর ধারণাও নেই যে জিবিউন এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং হিজুকেই খুঁজছে। যাই হোক, জিবিউন একটি টেলিফোন বুথে গিয়ে একজন সাংবাদিককে ফোন করে জানায়, আমি জিবিউন, আমি কোনো খুন করিনি, পুলিশ আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। পরের দিন পত্রিকা চলে আসে যে পুলিশ যাকে খুঁজে বেড়াচ্ছে সে নিজেকে নির্দোষ দাবি করছে, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এমন দাবি করেছে। হিজু যখন এই খবর দেখে তার তো মাথা পুরো বিগড়ে যায়, এতদিনের চেষ্টা সব শেষ। আর এদিকে পুলিশ অফিসার যখন এই খবর দেখেন তিনি আরো রেগে যান এবং তিনি তার লোকদেরকে কথা শোনাতে থাকেন যে এই হারামজাদাই খুনি আমরা জানি, সে খুন করেছে। আজ পর্যন্ত তাকে ছিটে ফটাও ধরতে পারলাম না, তার বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ নেই, হয় তার বিরুদ্ধে জোরালো প্রমাণ বের করো, নয়তো সবাই শাড়ি কাপড় পরে নবীনগরের স্মৃতিসৌধের পাশে গিয়ে ভিক্ষা করো। বুঝতে পারছেন হিজলার কথা বলছি। যাই হোক, এখানে অফিসার বলেন হয় কেস বন্ধ করে দাও, নয়তো জোরালো প্রমাণ সহ তাকে ধরো। কিন্তু ডিটেকটিভ ডি বুঝে উঠতে পারছিলেন না আমি এখন কি করব। এরপর দেখা যায় হিজু আর ডিটেকটিভ ডি একসাথে বসে কথা বলছেন এবং এক পর্যায়ে ডিটেকটিভ ডি হিজুর কাছে জানতে চান, তুই জীবনে বড় হয়ে কি হতে চাস? হিজু তখন বলে, আমার লাইফের আপাতত কোনো পরিকল্পনা নেই, আপাতত কোনো লক্ষ্য নেই, আমার জাস্ট বর্তমানে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মানুষকে ন্যায় বিচার দিতে চাই। আর এই ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যদি আমাকে আজীবন সংগ্রাম করতে হয়, আমার যদি জীবনও দিতে হয়, আমি সেটাও চিন্তা করব না। এরপরেই দেখা যায় জীবন একটি সাইবার ক্যাফেতে যায় আর সেখানে গিয়ে 15 বছর আগে যতগুলো খুন করেছিল সে নিজে সবগুলো চেক করতে থাকে। তার উদ্দেশ্য হলো সেদিন তার উপর যে হামলা করেছিল এটা কে করতে পারে, আর যে হামলা করেছিল ওটা অবশ্যই একটি মেয়ে ছিল। কোন মেয়ে হামলা করতে পারে? আমি কাকে খুন করেছিলাম যে তার আত্মীয়স্বজন বা কে কোনো মেয়ে আমাকে হামলা করতে পারে? তো এটা সে বের করতে চায়, কিন্তু ততক্ষণ এদিকে সাইবার ক্যাফের যে মালিক ছিল সে জীবনকে দেখে বুঝে ফেলে যে এটাই তো সেই খুনি যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আর সে পুলিশকে ফোন করে দ্রুত জানিয়ে দেয় যে আমার ক্যাফেতে সেই খুনি রয়েছে। কিন্তু ততক্ষণে ওদিকে জীবন বের করে ফেলেছে হিজুর পরিচয়, যে হিজুই হয়তো তাকে মারার চেষ্টা করেছে, সে তার বাবাকে মেরেছিল। আবার ততক্ষণে এখানে পুলিশও চলে আসে। কিন্তু এখানে যেটা হয়, ডিটেকটিভ ডি এবং জীবনের একটা ফাইট হয় এবং শেষমেশ ডিটেকটিভ ডি জীবনের সাথে পেরে ওঠেন না এবং জীবন তো এখান থেকে পালায়। ডিটেকটিভ ডি তো পুরোই পাগল হয়ে যান। থানার দিকে জীবন ও হিজুর ফাঁদ, কিন্তু ওইদিকে জীবন আবার কি করছে? জীবন এতই বিপজ্জনক যে তার উদ্দেশ্য হচ্ছে এবার সরাসরি থানা। সে নিজেই থানায় যাচ্ছে, কারণ সে হিজুর আসল পরিচয় পেয়ে গেছে। সে বাঁচবে না মরবে সেটা কোনো বড় কথা নয়, কিন্তু হিজু তাকে আক্রমণ করেছে, হিজুকে মেরে তারপর সে মরবে। সে জানে হিজু থানাতেই কাজ করে। আর এদিকে ডিটেকটিভ সব জায়গায় জানিয়ে দেয় যে কিলার তার নিজের গাড়ি নিয়ে পালিয়েছে এবং থানা থেকে সব পুলিশ বেরিয়ে বিভিন্ন রাস্তায় চেকপোস্ট দিয়ে গাড়ি চেক করতে থাকে, কিন্তু কোনো পুলিশের ধারণাও নেই যে জীবন তাদের থানায় যাচ্ছে। আর এদিকে আমরা দেখি জীবন থানায় পৌঁছে যায় আর এই সময় থানা পুরোপুরি ফাঁকা ছিল। কিন্তু জীবন যখন ঢোকে তখন হিজু খুনিকে দেখে ফেলে এবং বুঝে ফেলে যে কিলার আমাকে খুঁজতে এসেছে। তখন হিজু আস্তে করে সেখান থেকে কেটে পড়ে। ওইদিকে কিলার যখন থানার ভেতরে ভেতরে যায় তখন সে দেখতে পায় একটি ইনফরমেশন ডেস্কে একজন পুলিশ রয়েছে, যে নতুন পুলিশ অফিসার। তো সেই নতুন পুলিশ অফিসার কিলারকে চিনতে পারে না, ভাবে এটা হয়তো তাদেরই কোনো অফিসার হবে। তখন জীবন তাকে বলে, শোনো, আমিও তোমার পুলিশ অফিসার, তুমি আমাকে বলো তো
হিজুর বাড়ির অ্যাড্রেসটা কোথায়। আর ওদিকে দেখা যায় হিজু আবার কয়েকটা দোকানে গিয়ে আরেকটা কুকুরের বেল্ট কিনে নিয়েছে। আবার এদিকে পুলিশেরা যখন ডিটেকটিভের গাড়ি থানায় দেখতে পায় তখন তো পুরো পুলিশ আরো রেগে যায় যে এতগুলো মানুষ মিলে আমরা কিলারকে ধরতে পারছি না, আর সেই কিলারই নাকি উল্টো আমাদের গাড়ি নিয়ে আমাদের থানায় এসেছে, আমাদের নাকের সামনে তো ঘুরে বেড়াচ্ছে, আমরা ধরতেই পারছি না। যাই হোক, থানায় আসার পর তারা সবাই জানতে পারে সেই কিলার হিজুর বাসার ঠিকানা নিয়ে গেছে। তো পুলিশরা তখন পাগলের মতো হিজুর বাসার দিকে রওনা দেয়। আর এদিকে আমরা দেখি যখন ওই জিবিউন হিজুর ঘরে প্রবেশ করে তখন এই হিজু জিবিউনের উপর হামলা করে, কারণ এতক্ষণ ধরে হিজু তার জন্য অপেক্ষা করছিল। আর এখানে আমরা দারুণ একটি ফাইটিং দৃশ্য দেখতে পাই যেটা অনেক বাস্তবসম্মত ছিল। যাই হোক, এরপর আমরা দেখি হিজু কিলারকে দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় নিয়ে যেতে চায়। হয়তো হিজু আগে থেকে এরকম কোনো একটা পরিকল্পনা করে রেখেছিল যে সেই জায়গায় কিলারকে নিয়ে যাবে। আর তখন হিজু ফোন করে ডিটেকটিভ ডিকেও সেখানে আসতে বলে। এরই মধ্যে হিজু আর কিলারের আমরা কিছু ফাইটিং দৃশ্য এবং তাড়া করার দৃশ্য দেখতে পাই। আর তারপর সবশেষে হিজু পালিয়ে একটা পার্কের মধ্যে চলে আসে। আর এখানে এসে হিজু একেবারে ভৌতিক আর রূপ ধারণ করে। সিরিয়াসলি, মানে এখানে আসার পর হিজু দোলনায় দুলতে থাকে, এমন ভাবে দুলতে থাকে যেন ছোটবেলায় ফিরে এসেছে, তার কোনো ভয় নেই। তো হিজুর এরকম একটি চাল দেখে কিলার অবাক হয়ে যায়। মানে কিলার কল্পনা করেনি যে হিজুর পরবর্তী চাল এরকম কিছু হতে পারে। তো আমরা সবাই বিভ্রান্ত হয়ে যাই যে আসলে কি হতে চলেছে। কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে হিজু তখন যেটা করে, ভাই তুমি কল্পনাও করতে পারবে না। হিজু সেই কুকুরের বেল্টটি নিজের গলায় পেঁচিয়ে নিজেই দোলনায় আত্মহত্যা করে। মানে এটা কি হলো? আসলে এটা হিজুর একটি পরিকল্পনা ছিল। হিজু আগে থেকে পুলিশকে ফোন করে রেখেছিল এখানে আসার জন্য। আবার এখানে জিবিউনও রয়েছে। তো যখন হিজু মারা গেছে তখন পুলিশ এসে মনে করবে জিবিউনও হিজুকে খুন করেছে। আর পুলিশের কাছে তখন এই কিলারকে হাতে নাতে প্রমাণ সহ গ্রেপ্তার করার বা খুনের প্রমাণ সহ গ্রেপ্তার করার একটি পদ্ধতি হয়ে গেল। আর তারপর তার ফাঁসি কেউ আটকাতে পারবে না। তো এভাবে হিজু যেটা করে, তার বাবার খুনির বিচারের জন্য বা বিচার পাওয়ার জন্য নিজের আত্মহত্যের মাধ্যমে সেই খুনিকে ধরিয়ে দেয়। যাই হোক, শেষ দৃশ্যে ডিটেকটিভ ডির টিম এখানে চলে আসে। আর হিজুকে এই অবস্থায় দেখে ডিটেকটিভ ডি তো কান্নায় ভেঙে পড়েন, কারণ ছোটবেলা থেকেই সে মেয়েটাকে তিনি নিজের সন্তানের মতো বড় করেছেন। এরপর দেখা যায় হিজুর মৃত্যুর পর জিবিউনের 15 বছর আগে করা সকল খুনের তদন্ত আবার নতুন করে শুরু করা হয়। আর এবার যেহেতু পুরো পুলিশ ডিপার্টমেন্ট তার উপর খেপেছিল, পুলিশ বাদী হয়ে মামলা করে এবং জিবিউনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। আর তারপর আমরা দেখতে পাই ডিটেকটিভ ডি যখন হিজুর ঘরে যান তখন সে বুঝতে পারে যে সবকিছু হিজুরই পরিকল্পনা ছিল, সবকিছুর পরিকল্পনা সে লিখে রেখেছে। আর এটা দেখতে পেয়ে ডিটেকটিভ ডি কান্নায় ভেঙে পড়েন। যাই হোক, এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তাহলে দেখলেন তো বন্ধুরা কিভাবে এক নির্মম প্রতিশোধের গল্প শেষ হলো এক চরম আত্মত্যাগের মাধ্যমে। হিজুর এই সিদ্ধান্ত কি সত্যি ন্যায় বিচার এনে দিতে পারলো, নাকি এটি ছিল এক মর্মান্তিক পরিণতি? সিনেমাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যখন প্রচলিত বিচার ব্যবস্থা ব্যর্থ হয় তখন মানুষের হতাশা আর ব্যক্তিগত প্রতিশোধের আকাঙ্ক্ষা কতটা ভয়াবহ রূপ নিতে পারে। এই ছবির প্রতিটি মুহূর্তই যেন দর্শকদের মনে এক গভীর প্রশ্ন রেখে যায়, প্রকৃত ন্যায় বিচার আসলে কি, আর তার জন্য কতটা মূল্য দেওয়া উচিত। এই সিনেমার ব্যাখ্যা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এমন আরও কোনো সিনেমার বিশ্লেষণ শুনতে চান সেটাও জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা নিয়মিত নিয়ে আসবো আরও নতুন নতুন সিনেমার বিশ্লেষণ।